ওকে, আজকে হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় কেমিস্ট্রির রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখি ফার্স্টেই হচ্ছে এটার কিছু ওভারভিউ হোক, তারপরে আমরা অবজেক্টিভ এবং কিছু রিটার্ন প্রশ্ন দেখব। আচ্ছা, ফার্স্টে বলতেছে যে ধনাত্মক আধান বিশিষ্ট যৌগমূলকের উদাহরণের কথা বলছে। এখানে যৌগমূলক বলতে কি বোঝায়? যৌগমূলক বলতে বোঝায় হচ্ছে একাধিক আয়ন অথবা ক্ষুদ্র ক্ষুদ্র মৌলিক পরমাণু যখন একটার সাথে আরেকটা যুক্ত হয়ে এমন একটা পদার্থ গঠন করে বা এমন একটা পার্টিকেল গঠন করে যেটা শুধুমাত্র একটা মাত্র মৌল বা মৌলের আয়নের মতো আচরণ করে। লাইক এই যে NH4+, সে কিন্তু শুধুমাত্র একটা সোডিয়াম প্লাস আয়নের মতো আচরণ করতেছে, জাস্ট একটা ক্যাটায়ন, নরমাল ক্যাটায়ন। তো এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, এটা হচ্ছে ফসফোনিয়াম আয়ন। তো এটার নাম জেনে রাখা দরকার, এটা হচ্ছে ফসফোনিয়াম আয়ন। আর অ্যামোনিয়াম আয়ন এটা তো অনেক কমন। তারপরে ধাতব বন্ধনে অ্যাটমিক কোর থাকে আর ইলেকট্রনগুলো অ্যাটমিক কোরের মধ্যবর্তী স্থানে থাকে। আচ্ছা, ধাতব বন্ধনের কথা বলতেছে, আমরা জানি যে ধাতব বন্ধন কি করে, একটা পরমাণু থাকে, ওই পরমাণুটা ধরো এটা হচ্ছে একটা সোডিয়াম পরমাণু, এই পরমাণুর বাইরে যে ইলেকট্রনটা আছে সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন, সে ওইটাকে অলমোস্ট ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে সে একটা আয়ন গঠন করে, মানে একটা আয়নিক অবস্থা, এবং তার পাশে শত শত আয়ন আছে, মানে আয়নিক অবস্থা। এবং এই আয়নিক অবস্থাটা যে আছে এটার আশেপাশে ইলেকট্রনগুলা ছাড়া অবস্থায় ঘুরতেই থাকে, এরকম একটা সাগর তৈরি করে। সো এই ইলেকট্রন সাগরের মধ্যে এই পারমাণবিক যে শ্বাস, যেটা বলা হয় পারমাণবিক নিউক্লিয়াস, এগুলা ভেসে থাকে। এই ঘটনা হচ্ছে ধাতব বন্ধন। তারপরে এখানে বলতেছে কি, কার্বনের যোজনী 2 এবং 4, ফসফরাসের যোজনী আছে 3 এবং 5। আচ্ছা, কার্বনের যোজনী 2, 4 এটা আমরা বুঝেছি যে C+O, মানে কার্বন মনোক্সাইড একটা যৌগ গঠন করে, এখানে হচ্ছে ডাবল বন্ড ইউজ হয়, এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে 4টা বন্ড ইউজ হয়। এছাড়াও আমরা CH4 এর মধ্যে দেখি 4টা বন্ড ইউজ হয়। আর ফসফরাসের যোজনী আমরা দেখি যে PCl3 এর মধ্যে 3 যোজনী ব্যবহার হয়, PCl5 এর মধ্যে 5 যোজনী ব্যবহার হয়। তারপর হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম প্লাস, এই আয়নটার মধ্যে কি দেখা যায়, এর ভর হচ্ছে 27, যে ভর 27, 13 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, আর প্লাস দিয়ে হচ্ছে তার আয়ন বর্তমানে পজিটিভ 1, তার মানে তার একটা ইলেকট্রনের অভাব আছে, তার ইলেকট্রন সংখ্যা এখন 12টা, এরকম বুঝি। আর এটা দিয়ে বুঝি হচ্ছে তার পারমাণবিক সংখ্যা 8, ভর 16 এবং একটা ইলেকট্রন তার বেশি আছে। এমনি নর্মালি 8টা থাকা উচিত, কিন্তু তার কাছে আছে 9টা ইলেকট্রন, এটা বুঝি। কার্বনের 2টা রূপভেদ, একটা হচ্ছে হিরক, একটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট জিনিসটা কি? গ্রাফাইট জিনিসটা হচ্ছে তোমার কার্বনের 4টা হাত। আচ্ছা, একজন জয়েন করছে, উনি হচ্ছে নিয়ে নিই। ওকে, তারপর হচ্ছে ধাতব, কার্বনের যে রূপভেদ হিরক আর গ্রাফাইট, সেটা বুঝতেছিলাম। হিরক কি জিনিস? হিরক হচ্ছে যে কার্বনের যদি 4টা হাতই ব্যবহার করে কোনোভাবে, তাহলে যে গঠনটা হয় সেটা হচ্ছে তোমার হীরা। এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত, এখানে একটা কার্বন যুক্ত, এখানে একটা কার্বন যুক্ত, এখানে একটা কার্বন যুক্ত, জিনিসটা নিয়ে চতুস্তলক একটা আকৃতি, যে চতুস্তলক দেখতে হচ্ছে এরকম, মানে নিচে হচ্ছে একটা ত্রিভুজ, এইখানে একটা ত্রিভুজ গঠন করছে, এই পিছনে একটা ত্রিভুজ গঠন করছে, এইখানে একটা ত্রিভুজ গঠন করছে, মানে চিন্তা করতে পারে একটা পিরামিড, এই যে এরকম একটা ত্রিভুজ বেস, তার উপরে আবার ওই পাশটাও ত্রিভুজ, এই পাশটাও ত্রিভুজ, এবং সামনে যে পাশটা দেখতে পাইতেছি এটাও ত্রিভুজ। তো এটা হচ্ছে একটা চতুস্তলক, এবং মাঝখানে হচ্ছে একটা কার্বন, এই কার্বনের সাথে এ বন্ধন করে, এ বন্ধন করে, এ বন্ধন করে, ওই পিছনেরটাও বন্ধন করে। আচ্ছা, এভাবে 4টা কার্বন, এবং এই কার্বনের সাথেও সেম কাহিনী, এই যে এই কার্বনের সাথেও সেম কাহিনী, এই কার্বনের সাথেও সেম কাহিনী, এরকম করে 4টা হাত ব্যবহার হচ্ছে। তাহলে এই জিনিসটা হচ্ছে হিরক। আর হিরকের মধ্যে দেখো কোনো প্রকারের কোনো হাত ফাঁকা নাই, সবগুলো হাতের সাথে একটা না একটা কার্বন যুক্ত আছে। এরকম ফাঁকা না থাকার কারণে এদের মধ্যে কোনোভাবে ইলেকট্রন পাস হয় না। কিন্তু গ্রাফাইটের মধ্যে কি হয়, এই যে একটা কার্বন, তার সাথে এখানে এখানে এইখানে একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, মানে জিনিসটা দেখো কিরকম একটা ইয়ার মতো হয়ে গেছে। একসাথে শুধুমাত্র 3টা হাত ব্যবহার হচ্ছে, এবং হেক্সাগোনাল শেপ করতে 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 একটা আকৃতি গঠন করতেছে। এন্ড অফ দ্য ডে এই জিনিসটার মধ্যে দেখো প্রত্যেকটা কার্বন 3টা হাত ব্যবহার করতেছে, এবং একটা ইলেকট্রন তার থেকে যেতেছে এক্সট্রা বিজোড় ইলেকট্রন। সেই বিজোড় ইলেকট্রন কি পুরা দুনিয়া জুড়ে ঘুরতে পারবে, মানে গ্রাফাইটের যে একটা স্তর আছে সেই স্তরের পুরোটা জুড়ে ঘুরতে পারে, যার কারণে সে খুব সহজে ইলেকট্রন পাস করতে পারে।
তাহলে এটা কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে তোমার গ্রাফাইট। আর তোমাদের একটা জ্ঞান দিই, সেটা হচ্ছে এই গ্রাফাইট এর সবচেয়ে পাতলা যে স্তর, মানে একদম এর চেয়ে পাতলা আর হওয়া সম্ভব না, ওইরকম একটা স্তরকে বলা হয় গ্রাফিন। এবং গ্রাফিন জিনিসটাকে কেমনে পাওয়া যায়, সেটা হচ্ছে এটার মানে আবিষ্কারটা খুব বিখ্যাত। মানে একজন লোক কোনো একটা জায়গায় পেন্সিল দিয়ে এরকম আঁকছে, আঁকার পরে এখানে স্কচ টেপ ব্যবহার করছে, স্কচ টেপ দিয়ে উঠাইতে এরকম একটা স্তর থাকছে যেটা শুধুমাত্র একটা মাত্র কার্বনের স্তর। এই জিনিসটাকে বলা হয় গ্রাফিন। আর গ্রাফিনকে তোমার এমনি বলা হয় যে এটা হচ্ছে অনেক অনেক বেশি শক্ত, মানে সেম পুরুত্বের যে কোনো কিছু থেকে। আচ্ছা, আর ক্লোরিনের পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। মুক্তজোড় ইলেকট্রন কেমন হিসাব করে? একটা পরমাণু আঁকে, পরমাণু আঁকার পরে দেখা যায় তার ইলেকট্রনগুলো স্থাপনের পর কতগুলো ইলেকট্রন থাইকা যায়। এই যে ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করে তাহলে এরকম হবে, ঠিক না? 2, 8, 7। এর সর্বশেষ স্তরে তার 7টা ইলেকট্রন। এবং আমরা জানি মুক্ত জোড় ইলেকট্রন মানে হচ্ছে এই কতগুলা জোড়া আছে ইলেকট্রনের মুক্ত জোড়। কারণ সিএল পরমাণুর মধ্যে কিন্তু মোট 7টা ইলেকট্রন আছে, এটাকে আমি কিন্তু 3.5 জোড়া বলতে পারি অলমোস্ট, ঠিক না? কিন্তু এই জায়গায় যদি বলতো যে তোমার, আচ্ছা ক্লোরিনের মধ্যে তো হ্যাঁ মুক্ত জোড় 3 জোড়াই হবে, 4 জোড়া তো করার কথা না। আচ্ছা, তারপর হচ্ছে ও পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? অক্সিজেন পরমাণু কি, তার হচ্ছে 2, 6 এভাবে, ঠিক না? 8 হইল। তাইলে তার ইলেকট্রন বিন্যাসের মধ্যে এরকম এটা এই 6টা ইলেকট্রন। আচ্ছা, এই বেসিক্যালি এখানে একটা তথ্য ভুল আছে। এমনি শুধুমাত্র ক্লোরিন আর অক্সিজেন যদি বলে তাহলে তো মুক্তজোড় হিসাব করা যায় না। এই ক্লোরিন বা অক্সিজেন এগুলো যখন কোনো একটা বন্ধনে আবদ্ধ থাকবে তখনই আমরা মুক্তজোড় হিসাব করতে পারবো। আদারওয়াইজ তো মুক্তজোড়ের হিসাবই আসে না, সবই এখন মুক্ত এই জায়গায়। যখন বন্ধন গঠন করবে, লেটস সে HCl এর সাথে একটা বন্ধন গঠন করছে হাইড্রোজেন আর ক্লোরিন, এইটা হচ্ছে হাইড্রোজেনের। তো এই যে জিনিসটা একটা মাত্র, এটা হচ্ছে বন্ধন জোড়, আর বাকি সবগুলো হচ্ছে মুক্ত জোড়। এটা হচ্ছে বন্ধন জোড়। বন্ধন জোড়কে বলা হয় হচ্ছে বন্ড পেয়ার, বিপি। আর এগুলো হচ্ছে মুক্ত জোড়। মুক্ত জোড়ের অপর নাম কি? মুক্ত জোড়ের অপর নাম হচ্ছে লোন পেয়ার বা এলপি। তো অক্সিজেনের ক্ষেত্রে দেখো, এই যে H2O যখন গঠন করে, এই যে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে এইটা হচ্ছে হাইড্রোজেনের, এটা হচ্ছে একটা এটা হাইড্রোজেনের, এটা হচ্ছে অক্সিজেনের, এটা হচ্ছে অক্সিজেনের। আর ইলেকট্রন থাকে কয়টা? আরো থাকে 4টা। তাহলে এইখানে এই যে এখানে একটা, এখানে একটা, এই দুইটা হচ্ছে কি মুক্তজোড়, তার মানে যে তার মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। এইভাবে নয়তো এই জায়গায় তোমার 3টা মনে দিতে পারে। আচ্ছা, 2টা হবে। ক্যাটায়ন এবং অ্যানায়ন সহযোগে গঠিত বন্ধনকে বলা হয় আয়নিক বন্ধন। আর সমযোজী কোনো সমূহ দুর্বল ভ্যান ডার ওয়ালস বল দ্বারা যুক্ত থাকে। এটা কি বলতেছে? আমরা জানি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নামক একটা ফোর্স আছে, যেটা বলা হয় স্থির তড়িৎ বল। মানে কোনো একটা পজিটিভ আয়ন, কোনো একটা নেগেটিভ আয়ন, এরা পরস্পরকে আকর্ষণ করবে এবং এদের মধ্যেকার একটা বল থাকবে, সেটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই ফোর্সের কারণে না হয় আয়নিক যে ইয়াটা আছে, বন্ধনগুলো আছে, সেগুলো টিকে থাকে। কিন্তু যখন ক্ষুদ্র পর্যায়ে কোনো একটা পরমাণুতে হিসাব করা হয়, সেই পরমাণুর মধ্যে ধরো এরকম আয়নিক অবস্থা সৃষ্টি হয়, ওটা হচ্ছে একটা সমযোজী বন্ধন, মানে তারা হচ্ছে ইলেকট্রন শেয়ার করছে। ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে 2টা পরমাণু বন্ধন গঠন করছে। এখন বন্ধন গঠন করার পরে 2টা পরমাণু, আলাদা আলাদা 2টা পরমাণু বা আলাদা 2টা অণু, এরা পরস্পরকেও কিন্তু আকর্ষণ করে। এদের মধ্যে অনেক সময় হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়, কখনো হচ্ছে লন্ডন বল ক্রিয়েট হয়, তোমরা যেগুলো ভবিষ্যতে পড়বা। এরকম বিভিন্ন ধরনের বল ক্রিয়েট হয়। এবং এই বল ছাড়াও নর্মালি কোনো বল না থাকলেও এদের তো একটা ভর আছে, ভরের কারণে তাদের মহাকর্ষ বল আছে। এইরকম কিছু বলের কারণে তাদের একটা বল থাকে, মানে নর্মাল একটা আকর্ষণ বল থাকে, ওটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বল। এটা কি? এটা হচ্ছে যে ভ্যান ডার ওয়ালস বল। সেই ভ্যান ডার ওয়ালস কিন্তু খুবই দুর্বল। আমরা জানি যে মহাকর্ষ বল বা এই জাতীয় বল যেগুলো আছে, এগুলো খুবই দুর্বল হয়। তো সেম ভাবে ভ্যান ডার ওয়ালস অনেক দুর্বল বল। আর H2S এটা হচ্ছে নর্মালি গ্যাসীয় থাকে। আমরা অনেক সময় একটা প্রশ্ন করি যে H2O এটা হচ্ছে তরল, H2S গ্যাস কেন? তো এটার কাহিনী হচ্ছে H2O এদের মধ্যে হাইড্রোজেন বন্ড দেখা যায়, আর H2S এর মধ্যে কোনো প্রকার কোনো হাইড্রোজেন বন্ড থাকে না। আচ্ছা, অষ্টক সংকোচন ঘটে হচ্ছে BF3 আর CF3 এর মধ্যে, আর অষ্টক প্রসারণ ঘটে এগুলোর মধ্যে। এগুলা দেখলে বোঝা যায় কিন্তু এই যে 3টা বন্ধন আছে, তার মানে 3 দুগুণে 6টা ইলেকট্রন আছে সর্বশেষ স্তরে। আর এখানে হচ্ছে 10টা, এখানে 12টা, এখানে 14টা ইলেকট্রন আছে অষ্টক সম্প্রসারণ আছে। তো
তারপর এখন আমরা একটু এমসিকিউ সলভ করি। হিলিয়াম কোন নিয়মে ইলেকট্রন বিন্যাস লাভ করে? আচ্ছা, এই জিনিসটা কি যে একটা হচ্ছে অক্টেট আর একটা হচ্ছে গিয়া তোমার দ্বিতীয় নীতি আর একটা হচ্ছে অষ্টক নীতি। দুইটা নীতির কথা কি, অষ্টক নীতি অনুযায়ী কারো যদি সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, 8টি ইলেকট্রন যদি থাকে তবে হচ্ছে সে স্থিতিশীল। সেম ভাবে যদি কারোর সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে তাও কিন্তু সে স্থিতিশীল হবে। এটা কি দ্বিতীয় নিয়ম না? আর এবং হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু এই যে আমরা দেখি যে সর্বশেষ শক্তি স্তরের মতো 2টা ইলেকট্রন থাকে, তো সে কিন্তু এই যে দ্বিতীয় নিয়মে ইলেকট্রন বিন্যাস লাভ করে। এই হচ্ছে দ্বিতীয় ইংলিশ হচ্ছে ডুপ্লেট। আয়নিক বন্ধনে পরমাণুগুলো কোন আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে? যেটা আগে আমরা বললাম, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ক্যালসিয়াম এর হ্যালাইড সমূহের মাঝে কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন? আচ্ছা, এই গলনাঙ্ক জিনিসটা কিভাবে হিসাব করে সেটা একটু বলি। ক্যালসিয়ামের হ্যালাইড ইউজ করছে, ঠিক না? তার মানে CaF2 হইতে পারে, CaCl2 হইতে পারে, তারপরে CaBr2 হইতে পারে, CaIodine2 হইতে পারে। তো এইটার মধ্যে আমাদের বলছে, ঠিক না? হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আকারের কথা যদি চিন্তা করি, যে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এভাবে কিন্তু আকার বাড়তেছে, এদের আকার বড়। এবং আমরা জানি যে আকার বড় হইতেছে, এবং আরেকটা জিনিস জানি যে এদের মধ্যে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য আছে। আমরা জানি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে আয়োডিন। তড়িৎ ঋণাত্মকতা দিয়ে আমরা কি বুঝি? এই যে ক্যালসিয়ামের যে ইলেকট্রনটা দিছে, মানে এখানে কিন্তু এরা মোটামুটি একটা সমযোজী যৌগ বলা যায়। মেইনলি এরা আয়নিক যৌগ, তবে এদের মধ্যে কিছু সমযোজী বৈশিষ্ট্য থাকবে। সেই সমযোজী বৈশিষ্ট্যের কারণে কিন্তু তাদের মধ্যে যে গলনাঙ্কের পার্থক্যটা আসে, সেই যে ইয়াটা আছে, পড়াটা আছে, সেটা তোমরা পরবর্তী ক্লাসেই জানবা মেইনলি। বাট তোমাদের বইয়ে এই তথ্য কি আছে? মনে তো হয় না। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এই কেমিস্ট্রি ফার্স্ট পেপার বইয়ের, ইন্টারের যে বইটা আছে সেই বইয়ের পড়া। তো এটা তো এখন পুরোপুরি পড়ানো যায় না, তবে যাই না রাখো, যখন এই ইয়াগুলা হ্যালাইডের আকার যত বড় হইতে থাকে তখন এদের গলনাঙ্ক কমতে থাকে। তো সেই কারণে হচ্ছে ক্যালসিয়াম আয়োডাইডের গলনাঙ্ক কমে। CaF2 এটা ফার্স্টে হচ্ছে খুবই আয়নিক যৌগ, একদম ক্যালসিয়াম পুরাই আয়নিক, এই মানে পুরাই ইলেকট্রন ছেড়ে দিতে পারে, এবং ফ্লোরিন পুরাই ইলেকট্রন গ্রহণ করে নিতে পারে, যার কারণে এরা হয় খুবই আয়নিক। তার মানে এদের গলনাঙ্ক অনেক বেশি, কারণ আমরা জানি আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি হয়। আর যত ইয়াটা অ্যানায়নটা বড় হয়, অ্যানায়ন বড় হওয়া মানে সে হচ্ছে তত সমযোজীর দিকে যাইতেছে। তো এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে আয়োডিনের আকার সবচেয়ে বড়, তার মানে এরা হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী, এবং যত বেশি সমযোজী তার গলনাঙ্ক তত কম। সেই হিসাবে এই ক্যালসিয়াম আয়োডিন হচ্ছে সর্বনিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। সেম গোস ফর ছোটনাঙ্ক। আচ্ছা, ইলেকট্রন পুনর্বিন্যাস দ্বারা কোন বন্ধন গঠন হয়? ইলেকট্রন পুনর্বিন্যাস এর মাধ্যমে আমরা জানি কি আয়নিক বন্ধন গঠন হয়। কারণ কি, এই লাগছে এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে যে 2টা ইলেকট্রন আছে সেগুলাকে সে ফ্লোরিনকে দিয়ে দেয়। পরে ফ্লোরিন ওই ইলেকট্রনগুলো গ্রহণ করে একটা একটা করে, এবং গ্রহণ করে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে CF যুক্ত হয়ে একটা বন্ধন গঠন করে, সেটাই কি আয়নিক বন্ধন। টেট্রাঅ্যামিন কপার 2 সালফেটের সংকেত কোনটি? আচ্ছা, টেট্রা মানে হচ্ছে 4, অ্যামিন মানে হচ্ছে অ্যামিন, এই যে অ্যামিনো যেটা NH3, এই জিনিসটা থাকবে 4টা, এবং কপার 2+ আয়ন হবে। তো এটা আমরা কিভাবে বুঝবো? এখানে কোনটা আছে? ফার্স্ট হচ্ছে NH3, এই জিনিসটা এই জায়গায় 2টা আছে, সো এটা হবে না। NH3 জায়গায় 4টা আছে, এটা হওয়ার সম্ভাবনা আছে। এবং সালফেট অনুটা যদি আমরা সরাই দিই, সালফেটের বদলে কি হয়, ঠিক না? সালফেট জিনিসটা যে 2- থাকে, মানে সে 2+ এর সাথে মিলতে পারে। এর বদলে যদি আমরা এখানে আয়ন হিসাবে লিখতে চাই, তাহলে এটা কিন্তু 2+ হয়। NH3 এমনি কিন্তু কোনো নাই, আধার নাই, তার মানে পুরো জিনিসটা হচ্ছে কপার 2+। এই যে 2, এই 2 দিয়ে আমরা বুঝি সে হচ্ছে 2+ আয়ন। যদি 1 থাকতো তাহলে বুঝতাম হচ্ছে কপার প্লাস আয়ন। তো এখান থেকে আমরা বুঝতে যে সালফেট না থাকলে এখানে 2+ হইতো, তার মানে হচ্ছে 2+ আধান ওই যে 2 এর সাথে মিলে গেছে, তার মানে এটা হচ্ছে ক। আর বাকি কোনোটাই কিন্তু মিলে না। তারপর সাধারণ তাপমাত্রায় আয়োডিন কোন অবস্থায় থাকে? সাধারণ তাপমাত্রায় আয়োডিন কঠিন অবস্থায় থাকে, তারপরে তাপ দিলে ঊর্ধ্বপাতিত হয়ে যায়, একদম ডাইরেক্ট গ্যাস, কোনো তরল অবস্থা নেই। চিনির সংকেত কি? চিনি হচ্ছে সুক্রোজ, C12H22 ও 11, এটা হচ্ছে তোমার গ্লুকোজ। আচ্ছা, তারপর হচ্ছে গলনের পর চিনির রং কেমন হয়? চিনির রং হচ্ছে বাদামি থেকে কালোর দিকে যেতে থাকে। তো এটা তোমার এই যে এখানে বাদামি থেকে কালো হয়। তোমরা যদি দেখো অনেক সময়
পুডিং এর ক্ষেত্রে পুডিং বানানোর সময় পাতিলের মধ্যে একটু তোমার চিনি দিয়ে সেটাকে পুরা পাতিলের গায়ে লাগায় না একটু, তারপরে হচ্ছে তোমার ডুব ডুব দিয়ে পুডিং বানায়, যার কারণে পুডিং এর একটা উপরের অংশ এরকম কালো হয়ে যায়, তো চকলেট চকলেট দেখে মনে হয় ফ্লেভার। ওই জিনিসটারে বলা হয় ক্যারামেল। ক্যারামেল কিভাবে বানায়, জাস্ট চিনিটারে দিয়ে ছেড়ে দেয়, পাতিলে ছেড়ে দেয় এবং কিছুক্ষণ তাপ দিলে ওটা বাদামি হয়ে যায়, তো এটাকে বলা ক্যারামেল। এবং ক্যারামেলকে যদি তুমি আরো তাপ দিয়ে থাকো, এটা আস্তে 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 পুরাই কার্বন হয়ে যাবে, এই পানি পুরাটা ছাড়তে ছাড়তে শুধুমাত্র কার্বন থাকবে, যার কারণে কালো হয়ে যাবে। গলিত চিনির নাম কি, যে একটু আগে বললাম ক্যারামেল। তারপর হচ্ছে H2O কোন ধরনের সমযোজী যৌগ, পোলার না অপোলার? আমরা জানি H2O হচ্ছে একটা পোলার সমযোজী যৌগ, এবং পোলার থাকার কারণে কিন্তু এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়। পোলার অর্থ কি, এই যে আমার একটা অক্সিজেন আছে, এই যে আমার একটা হাইড্রোজেন আছে, এদের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের কারণে এই ইলেকট্রনটারে টেনে নিজের দিকে নিয়ে যায়, যার কারণে অক্সিজেন হয়ে যায় একটু কি নেগেটিভ চার্জ যুক্ত এবং হাইড্রোজেন হয়ে যায় পজিটিভ চার্জ যুক্ত, মানে একটা আলাদা আলাদা পোলের জন্ম হচ্ছে। এই যে পোল সৃষ্টি হয়েছে তার মানে কি এরা পোলার যৌগ। তারপর হচ্ছে C2H5OH, এটা কোন ধরনের সমযোজী যৌগ? এরাও কিন্তু পোলার যৌগ, এটার মধ্যে পোলারিটি দেখা যায়, কারণ কি যে OH আছে, অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রনকে টান মারবে। তারপরে BeCl2, এটার আকৃতি কিরকম? BeCl2 যদি আকৃতি দেখো তাহলে হচ্ছে বেরিলিয়াম, এটার হচ্ছে তোমার কত, যোজনী কত এই জায়গায় 2, এবং তার সর্বশেষ স্তরের ইলেকট্রন কতগুলো থাকার কথা? তো বেরিলিয়াম মানে হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, মানে তার হচ্ছে 4টা ইলেকট্রন, 4টি ইলেকট্রনের মধ্যে সর্বশেষ তার মাত্র 2টা ইলেকট্রন থাকে, এবং 2টা ইলেকট্রনই সে বন্ধনে গঠন করে ফেলাইছে। এবং আমরা জানি যে বন্ড পেয়ার বা যেটা বলা হয় বন্ধন জোড়, তারা কিন্তু সর্বোচ্চ দূরত্ব মেনটেন করে রাখতে চায়। তো এই সর্বোচ্চ দূরত্ব কখন মেনটেন হবে, যখন তারা এরকম সরলরৈখিক আকৃতিতে থাকবে। তার মানে কি BeCl2 আসলে সরলরৈখিক। অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণ কত? আচ্ছা, এটার উত্তর হচ্ছে 107 ডিগ্রি। এটা কিভাবে? অ্যামোনিয়া অণু হচ্ছে NH3, তার মানে হচ্ছে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে থাকে ইলেকট্রন তোমার কয়টা? যেহেতু 7 নাইট্রোজেন, তার মানে হচ্ছে 2 5, সর্বশেষ ইলেকট্রন থাকবে হচ্ছে 5টার মধ্যে 3টা সে বন্ধন গঠন করবে এবং একটা থাকবে হচ্ছে তার মুক্তজোড়। মুক্তজোড়টার যদি আমরা উপরে স্থান দিই তাহলে তার 3টা এইরকম বন্ধন গঠন হবে, এবং এই মুক্তজোড় কিন্তু এই জিনিসগুলোর একটু ধাকাবে, মানে বিকর্ষণ করবে। তোমরা যদি না জানো তাহলে জানাই দিই যে লোন পেয়ার মানে হচ্ছে মুক্তজোড় বন্ড পেয়ারকে সবসময় বিকর্ষণ করে, এবং এই বিকর্ষণের কারণে এই জিনিসগুলো একটু চেপে যাবে। নর্মালি আমরা CH4 এর মধ্যে কি দেখি, এখানে একটা হাইড্রোজেন থাকে মুক্তজোড়ের জায়গায়, এইভাবে হাইড্রোজেন থাকে, এবং এদের মধ্যবর্তী কোণ হয় সবসময় 109.5 ডিগ্রি। তাহলে ওইখানে যেহেতু ওই লোন পেয়ার ইলেকট্রনটা একটু চাপ দিতেছে, তার মানে এই কোণটা একটু কমে যাবে, এবং কমে যাওয়ার কারণে এই কোণ হয় 107 ডিগ্রি। তারপরে হচ্ছে NaCl এর ক্যালাস গঠন কিরূপ? NaCl এর ক্যালাস গঠন হচ্ছে তোমার অষ্টতলকীয়। সেটা কেমনে? এই যে এইভাবে একটা, এটা ধরো একটা ক্লোরিন আর এটা ধরো একটা সোডিয়াম, এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাসকে ঘিরে থাকে হচ্ছে এরকম 4টা ক্লোরিন, এখানে আবার হচ্ছে একটা প্লাস, এখানে হচ্ছে আবার ক্লোরিন, এখানে আবার একটা আবার প্লাস, এখানে হচ্ছে গিয়া সরি এখানে তো প্লাস হয় না, এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, এভাবে একটি এটারে যদি তোমার চিত্রিত করো, এই যে এরকম একটা আসে চতুর্স্থলকীয়, অষ্টতলকীয় একটা গঠন আসে এরকম, এইখানে 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 এরকম একটা গঠন সৃষ্টি হয়, যেখানে একটা হচ্ছে তোমার ক্লোরিন আর একটা হচ্ছে তোমার অক্সিজেন, সরি একটা হচ্ছে ক্লোরিন একটা হচ্ছে সোডিয়াম, এইভাবে। এই গঠনটা হচ্ছে অষ্টতলকীয় গঠন। এই ভিজি হয়ে গেছে, যাই হোক। 1500 ডিগ্রি সেলসিয়াসে Ar2O3 আর MgO কোন অবস্থায় থাকে? অনেক বেশি তাপমাত্রা এটা, তাহলে এখানে কি থাকবে? অবশ্যই গলিত অবস্থা থাকবে, তাই না? তাহলে হচ্ছে এটা, আচ্ছা Ar2O3 আর ম্যাগনেসিয়াম অক্সাইড, এটার জন্য হচ্ছে এদের জানা লাগবে, তোমার গলনাঙ্ক জানা লাগবে। Al2O3 MgO এই জিনিসগুলো কিন্তু আয়নিক যৌগ, এবং আয়নিক যৌগের গলনাঙ্ক অনেক বেশি থাকে, এবং
1500°C কিন্তু Al2O3 গলে না, যেমনটা জানো তোমরা ইয়াতে দশম অধ্যায়ে পড়ছো। Al2O3 সাথে তোমার যোগ করা হয়, এই ক্রায়োলাইট যোগ করলে পরে গিয়ে তাপমাত্রা গলনাঙ্ক 2000° থেকে কিছুটা কম মানে 800 দিকে আসে। তো 1500° তো অবভিয়াসলি 2000° থেকে কম, আমরা জানি এটার গলনাঙ্ক হচ্ছে 2000°C। তো এটা হচ্ছে কাহিনী, তার মানে সে আসলে কঠিনই থাকবে, গলবেও না। রাসায়নিক বন্ধন কয় প্রকার? আমরা তো বইয়ে দেখছি হচ্ছে একটা সমযোজী বন্ধন আছে, একটা আয়নিক বন্ধন আছে, আর ধাতব বন্ধনের কথা বলা আছে। তো এখানে আসলে 3 প্রকারই বলা হয়, কারণ সন্নিবেশ বন্ধনকে তোমাদের এই জায়গায় সমযোজীর একটা অংশ বলা হয়। বি এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখো, বি হচ্ছে বোরন, তার মানে বি এর হচ্ছে ইলেকট্রন বিন্যাসে আমরা জানি 5টা ইলেকট্রন থাকবে, এই যে এটার মধ্যে 5টা আছে। তারপর কয়টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়? সন্নিবেশ সমযোজী বন্ধন কোনটা? যেই সমযোজী বন্ধনের মধ্যে ইলেকট্রন শুধুমাত্র একটা পরমাণুই শেয়ার করে। আমরা জানি সমযোজীর মধ্যে দুইজনে, যেমন এই যেখানে তোমার বেরিলিয়াম একটা দিছে, ক্লোরিন একটা দিছে, সবার সমান একটা অবদান থেকে একটা বন্ধন, এরকম না। এখানে যেরকম একটা লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা ধরো এই হাইড্রোজেন একটা প্লাস আয়ন, এই আয়নকে পুরোটাই দিয়ে দিছে, তখন যে বন্ধনটা হবে সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন, যেমন NH4+ এর মধ্যে আমরা দেখতে পাই। তো এটার মধ্যে কি হচ্ছে, তার মানে এক জোড়া ইলেকট্রন পুরোটা দিয়ে দিতে হয়। তবে কয়টা ইলেকট্রন দিতে হচ্ছে? 2টা ইলেকট্রন। তারপরে কপার, তোমার টেট্রাএমিন কপার হাইড্রোক্সাইড যৌগটিতে কয় ধরনের বন্ধন বিদ্যমান? ফার্স্টে এই যে কপার 2+ হিসাবে আছে, এই জায়গায় আমরা OH2 দেখে বুঝতেছি কপার 2+ আয়ন। এই কপার 2+ আয়নের মধ্যে আমরা যদি ডি অরবিটালের ইলেকট্রন বিন্যাস দেখতাম, তাহলে কিন্তু এরকম 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 ধরো, এটা হচ্ছে S4S, এরকম চেপে আসে এই OH এর প্রভাবে ইলেকট্রনগুলা, তো বাকিগুলা সব ভরা। তো এইখানে তোমার NH3, যেটা এই যে NH3 এর এরকম দুইটা, একটা মুক্তজোড়ী ইলেকট্রন, এই মুক্তজোড়ী ইলেকট্রনগুলো এই জায়গায় শেয়ার করে, এই জায়গায় শেয়ার করে, এই জায়গায় শেয়ার করে, এই জায়গায় শেয়ার করে, 4টা ঘরে 4টা মুক্তজোড়ী ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে 4টে সমযোজী বন্ধন গঠন করে। ওই 4টা সমযোজী বন্ধনের মাধ্যমে এই যে টেট্রাএমিন জিনিসটা সৃষ্টি হয়। তো টেট্রাএমিন কপার হাইড্রোক্সাইডের মধ্যে এইখানে হচ্ছে 4টা সমযোজী বন্ধন, তারপরে NH3 এরা নিজেরা এই যে এখানে সমযোজী বন্ধন করে রাখছে। ফার্স্টে 4টা সন্নিবেশ আছে, তারপরে NH3 এর মধ্যে 3টা করে তোমার আছে, আর সমযোজী বন্ধন আছে। তারপর হচ্ছে কপার জিনিসটা হচ্ছে একটা আয়নিক জিনিস, যেহেতু কপার 2+, তার সাথে OH- আয়ন যুক্ত হচ্ছে, তার মানে আয়নিক বন্ধনও আছে এই জায়গায়। মোট কয়টা বন্ধন পাইলাম? 3টা বন্ধন পাইছি। তারপরে অক্টা অ্যামিন ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত, অক্টা মানে 8, অ্যামিন মানে অ্যামিন থাকবে NH3 যেটা অ্যামোনিয়া, 8টা অ্যামোনিয়া থাকবে এবং ক্যালসিয়াম ক্লোরাইড থাকবে। 8টা অ্যামোনিয়া আমরা এখানে দেখতেছি এবং ক্যালসিয়াম ক্লোরাইড দেখতে পেতেছি। তারপর হচ্ছে পেন্টাএমিন কোবাল্ট, পেন্টাএমিন, তারপর হচ্ছে ক্লোরাইড, ক্লোরিন এবং হচ্ছে কোবাল্ট 2+ ক্লোরাইড। আচ্ছা, এই যৌগের মধ্যে কয়টা বন্ধন বিদ্যমান? ওরে বাপ রে বাপ, তো কঠিন প্রশ্ন করছি। আচ্ছা, তো ফার্স্টে আমরা দেখি যে NH3 আছে হচ্ছে 5টা NH3 এর ভিতরে 3টা করে সমযোজী বন্ধন, তার মানে হচ্ছে এখানে 15টা বন্ধন গেল। তারপরে এই যে ক্লোরিন একটা আর 5টা NH3 সবাই মিলে মোট 6টা সন্নিবেশ বন্ধন করছে, যে এরকম বন্ধন ইলেকট্রন দিয়ে 6টা সন্নিবেশ বন্ধন করলো। 6টা সন্নিবেশ বন্ধন করার পরে এই কোবাল্টের সাথে মিলে তারা হচ্ছে একটা 2+ গঠন করছে এবং ক্লোরিন মাইনাস 2টা আয়নিক বন্ধন গঠন করছে। 15 আর 6 হচ্ছে গিয়া তোমার 21, 21 আর 2 30, মোট 23টা বন্ধন হয়েছে। আচ্ছা, এরকম ম্যাথ আসলে তোমরা এরকম করে দেখবা যে কতগুলো বন্ধন আছে। এই যে যখন দেখবা যে কোবাল্ট 2+ আর ক্লোরিন 2 এগুলো জিনিসটা মিলে যেতেছে, তখন বুঝে নিবা যে এই জিনিসগুলোর মধ্যে সমযোজী বন্ধন আছে, সন্নিবেশ বন্ধন আছে। সন্নিবেশ বন্ধনের মধ্যে এরকম চেঞ্জ হয় না, কোনো জারণ সংখ্যা চেঞ্জ হয় না। BCl3 অণুর আকৃতি। BCl3 কি? বোরনের হচ্ছে সর্বশেষ 5টা ইলেকট্রন, 5টার মধ্যে সে সর্বশেষ কিন্তু তার 3টেই আছে, 2টা তো হচ্ছে মাঝখানে ভিতরে আছে। তো 3টার মধ্যে সে 3টা দিয়েই বন্ধন গঠন করে ফেলছে। তাহলে তার আকৃতিটা কি হচ্ছে? ত্রিভুজাকার না?
জাস্ট নর্মাল একটা ত্রিভুজ। এটা কিন্তু চতুস্তলক আকৃতি না, আমরা যেমন CH4 এর ক্ষেত্রে দেখি এখানে উপরে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তারপরে ওই পিছনের দিকে ডট 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 পিছনের দিকে একটা হাইড্রোজেন। তো ওই আকৃতিটা কিন্তু একটা চতুস্তলক, বুঝছো? এটা হচ্ছে চতুস্তলক আর এটা হচ্ছে ডাইরেক্ট একটা সমতলের মধ্যে ত্রিভুজ। এই যে ধরো এই বোর্ড যেটা দেখতে পাচ্ছ, বোর্ডই হচ্ছে একটা সমতল, এইখানে হচ্ছে তার বোরন, এইখানে হচ্ছে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, ডাইরেক্ট একটা ত্রিভুজে কে বলাইছি, এরকম একটা আকৃতি ত্রিভুজ আকার। Al3 কি ধরনের বন্ধনে আবদ্ধ যৌগ? অবশ্যই এরা হচ্ছে আয়নিক বন্ধন, অ্যালুমিনিয়াম 3+ আর ক্লোরিন মাইনাস। কিন্তু এই যে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম আর ক্লোরিন এই জিনিসটা কিন্তু খুব সমযোজীর দিকে চলে যেতে নেই। তারপর হচ্ছে বিপরীতধর্মী আয়নের আকর্ষণে কোন বন্ধন সৃষ্টি হয়? আমরা জানি যে বিপরীতধর্মী আয়নের কারণে আয়নিক বন্ধন সৃষ্টি হয়। তারপরে সমযোজী বন্ধন কয় প্রকার? সমযোজী বন্ধন দুই প্রকার, একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী আর একটা হচ্ছে সাধারণ সমযোজী। অষ্টক ব্যতীত আরেকটি স্থিতিশীল দশা কি? হচ্ছে দ্বিত্ব। অষ্টক কি? 8টা ইলেকট্রন দিয়ে একটা সেট। ইলেকট্রনীয় অষ্টক নীতি কে প্রদান করছিল? ইলেকট্রনীয় অষ্টক নীতি প্রদান করছিল হচ্ছে তোমার পোসেল আর লুইস মিলে। ভাই NH4Cl অণুতে কি বন্ধন কয়টি আছে? আচ্ছা, NH4Cl এর মধ্যে আমরা জানি NH3 যখন গঠন হয়েছে তখন তো হচ্ছে গিয়া 3টা হাইড্রোজেন 3টা বন্ধন সৃষ্টি করলে তার মানে হচ্ছে 3টা সমযোজী বন্ধন, এবং তার যে মুক্তজোড় ছিল সেই মুক্তজোড়ের মাধ্যমে আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, এটা হচ্ছে একটা সন্নিবেশ বন্ধন। তো একটা সন্নিবেশ, 3টা সমযোজী, তার সাথে আবার একটা ক্লোরিন, এখানে তোমার একটা বন্ধন আছে, সেই বন্ধনটাকে বলা হইতেছে কি? আয়নিক বন্ধন। আচ্ছা, তাহলে কি বন্ধন কয়টি আছে? আমরা জানি একটা সমযোজী আছে, একটা আয়নিক আছে, 3টা সমযোজী আছে। হ্যাঁ, তার মানে তো সবগুলোই আছে। জটিল যৌগসমূহ সাধারণত কি ধর্মী হিসেবে ক্রিয়াশীল থাকে? জটিল যৌগ যেগুলো সেগুলো কিন্তু আয়নিক হিসেবে থাকে। সেটার উদাহরণ কেমন জানো? এটার উদাহরণ হচ্ছে এই যে একটু আগে আমরা যে জটিল যৌগগুলো দেখছি, এই যে OH2টা বাদ দাও, শুধুমাত্র এই জিনিসটা কি একটা 2+ আয়নের মতো আচরণ করতেছে না? এবং এই আয়নের সাথে OH 2OH- এই জিনিসটা আয়নিক বন্ধন গঠন করছে, তাহলে এরা কি একটা আয়ন না? এরাই কিন্তু জটিল যৌগের আয়নিক অবস্থা, এরা আয়ন হিসেবে কাজ করে। কোন নিষ্ক্রিয় মৌল অষ্টক বিন্যাস লাভ করে না? আচ্ছা, কোন নিষ্ক্রিয় মৌল অষ্টক বিন্যাস লাভ করে না? এই যে তোমার হিলিয়াম, এরা দ্বিত্ব নিয়মে স্থিতিশীল, তাই। কোন সোডিয়াম খণ্ডে 10^10টি পরমাণু থাকলে ওই ধাতব খণ্ডের সঞ্চরণশীল ইলেকট্রন কত? আমরা জানি প্রতিটা ধাতুর জন্য তার সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার যতগুলা মুক্ত ইলেকট্রন থাকে, যার যতগুলা মুক্ত বিজোড় ইলেকট্রন থাকে সেগুলা। একটা সোডিয়ামের জন্য একটা মুক্ত বিজোড় ইলেকট্রন, কারণ সর্বশেষ শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন থাকে, এটা হচ্ছে তার বিজোড় ইলেকট্রন। তাহলে একটা সোডিয়ামের জন্য একটা, তাহলে 10^10 এর জন্য কয়টা হবে? 10^10ই হবে। অণুর আকৃতি কিসের সাহায্যে নির্ণয় করা যায়? আচ্ছা, এটা হচ্ছে তোমার এক্স-রের মাধ্যমে নির্ণয় করা যায়। এক্স-রের মাধ্যমে একটা, এই যে ধরো এই পাশে একটা ফিল্ম রাখে, এই পাশে তোমার একটা পাত্রের মধ্যে কণা টণা থাকে, লাইট কোনোভাবে এমিট করে, এবং যার এখানে আরো কিছু পোলারাইজার, তারপরে আরো কিছু বিশ্লেষক যন্ত্র থাকে, যেগুলো বিশ্লেষণ করে এখানে একটা লাইট ফেলে, যার কারণে তার আকৃতিটা বোঝা যায়। এটা হচ্ছে তোমার রঞ্জন রশ্মি বা এক্স-রের মাধ্যমে অণুর আকৃতি হিসাব করা হয় কেমন আছে এটা। তারপরে মিথেন অণুর আকৃতি কি? মিথেন অণুর আকৃতি আমরা একটু আগে দেখছিলাম, এই যে এখানে যে এই জিনিসটা, এটা কি চতুস্তলকীয় না? চতুস্তলকীয়। চতুস্তলকীয় যদি তোমার চিত্র দেখে বুঝতে অসুবিধা হয়, তাহলে এটাকে ধরে নিবা যে নিচে হচ্ছে একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের উপরে আরো কতগুলো, যেরকম এখানে একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে যে একটা তল, এরকম একটা তল। তাহলে ওইখান থেকে এখানে মিলাই যদি দেই, তাহলে এই যে ওই পাশে একটা, এই যে এই পাশ দিয়ে যদি দেখো, তাহলে এই যে এখানে একটা তল। তারপরে আবার সামনে দিয়ে যদি দেখো, তখন আর কিছু দেখতে পাবা না, এই যে এরকম একটা তল। তাহলে কয়টা তল পাইলে? একটা, দুইটা, তিনটা, এবং নিচে একটা, 4টা তল। এই জিনিসটা 4টা তল আছে, তার মানে কি চতুস্তলকীয়। তারপর মিথেন অণুর আকৃতি কি? মিথেন অণুর আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। দেখে হচ্ছে আমরা। আর NH3 অণুর আকৃতি কি? আচ্ছা, NH3 এর মধ্যে যদি আরেকটা হাইড্রোজেন মিলাই দিতাম কোনোভাবে, তাইলে তো চতুস্তলকীয় আকৃতি হয়ে যেতে ছিল, যদিও হয়নি। তো এটা হচ্ছে তার একটা মুক্তজোড় ইলেকট্রন,
এইখানে একটা হাইড্রোজেন আছে, পিছনের দিকে একটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে। এই জিনিসটা কি একটা পিরামিডের মতো গঠন করছে না? নরমাল একটা পিরামিড এরকম একটা গঠন করছে আকৃতি। এবং এই জিনিসটা, এই যে মুক্তজোড় ইলেকট্রনটা ওদের চাপ দিবে, ওদেরকে একটু চাপ দিবে, চাপ দেওয়ার কারণে একটু চেপে যাবে। জিনিসটা কিরকম একটা পিরামিড হয়ে গেছে না? ত্রিভুজাকার পিরামিড বা ত্রিকোণাকার পিরামিড। এই যে ত্রিকোণাকার পিরামিড হয়ে গেছে। ওকে, আর তো অবজেক্টিভ নাই, এখন একটু সম্ভাব্য লিখিত প্রশ্নগুলো দেখি। আয়নিক বন্ধনে ক্যাটায়ন ও অ্যানায়ন কোন দুর্বল বল দ্বারা যুক্ত হয়? স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তারপর দ্রবণে আয়নিক যৌগের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন কি পরিবহন করে? আচ্ছা, দ্রবণে আয়নিক যৌগের ধনাত্মক আর ইলেকট্রন আয়ন কি পরিবহন করে? এটা হচ্ছে আমরা জানি যে তারা হচ্ছে ইলেকট্রন পরিবহন করে, ঠিক না? দ্রবণে আয়নিক যৌগের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহন কিন্তু ইলেকট্রন পরিবহন। তো এটা যদি এইভাবে বোঝাই যে একটা আছে, পাত্র আছে, সেই পাত্রের মধ্যে একটা তড়িৎ বিশ্লেষ্য লবণ দেওয়া হলো, লাইক সোডিয়াম ক্লোরাইড। এইভাবে আয়নিক ভাবে বিভাজিত হয়ে গেছে পানির মধ্যে। এখন তুমি যদি একটা ইলেকট্রন দাও, সেই ইলেকট্রনটা এখানে যাবে, পানির মধ্যে গেল, এবং সোডিয়াম প্লাসটা সেই ইলেকট্রনটা গ্রহণ করবে এবং এবার দিয়ে সে আবার ইলেকট্রনকে টানতেছে। তো সেই এই Na প্লাসটা এইটুকু পর্যন্ত ইলেকট্রন নিয়ে যাবে এবং এখানে ইলেকট্রন দিয়ে আবার Na প্লাস হয়ে যাবে। তার মানে কি ইলেকট্রনের একটা পাস এলো না? সেভাবে তুমি যদি তড়িতের কথা চিন্তা করো, ইলেকট্রনের বিপরীত দিক দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহিত হয়। তো তড়িৎ প্রবাহের ধরনটা হচ্ছে এরকম যে ধারণা করা হয় একটা পজিটিভ চার্জ এভাবে আসতেছে এবং সেই পজিটিভ চার্জটা কি যে ক্লোরিনের মাইনাসের মাধ্যমে ক্যান্সেল আউট হতে পারে না? ক্যান্সেল আউট হয়ে এই ক্লোরিনটা এখানে আসলো, এখানে আসার পরে সে ক্যান্সেল আউট চার্জ থেকে আবার একটা ইলেকট্রন সে দিয়ে দিল, মানে ইলেকট্রন বলতে পজিটিভ চার্জকে বের করে দিয়ে দিল এবং আবার ক্লোরিন মাইনাস হয়ে গেল। তাহলে এই ইলেকট্রনের যে আদান প্রদান হইতে পারতেছে এর মাধ্যমে তড়িৎ প্রবাহ হচ্ছে। এটাই হচ্ছে এরকম যে দ্রবণে আয়নিক যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তড়িৎ পরিবহন করে। এটা কি তড়িৎ? তারপর রাসায়নিক বন্ধন সৃষ্টির পূর্ব শর্ত কি? রাসায়নিক বন্ধন সৃষ্টির পূর্ব শর্ত হচ্ছে স্থিতিশীলতা অর্জন। যে এটাই হচ্ছে মেইন জিনিস। 8টা ইলেকট্রন তার সর্বশেষ স্তরে লাগবে, ওটার মাধ্যমে সে স্থিতিশীল হবে। তারপরে মুক্তজোড় ইলেকট্রন। মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে বন্ধন গঠন করার পর যে ইলেকট্রনগুলো বাকি থেকে যায়, ওদেরকে যদি একটা জোড়া জোড়া করে প্রকাশ করা যায়, ওরা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। এই যে তোমার H2O তে আমরা দেখি অক্সিজেনের 2টা মুক্তজোড় থাকে এরকম। এই যে একটা, দুইটা মুক্তজোড়। মুক্তজোড়কে আমরা যদি কি বলি? লোন পেয়ার। আর যেগুলো বন্ধন জোড় তাদেরকে বলা হয় বন্ড পেয়ার বা বিপি। তারপর হচ্ছে হীরক বিদ্যুৎ অপরিবাহী কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন? এই বিদ্যুৎ পরিবহনের কাহিনী কিন্তু আমরা বলে আসছি একটু আগে, এই যে ফার্স্ট পৃষ্ঠায়। NaCl পানি দ্রবণীয় কেন? এই যে NaCl এর পানির দ্রবণীয়তা আমরা হচ্ছে এখানে তড়িৎ পরিবাহিতা যে এখানে থেকে দেখছিলাম যে NaCl পানির মধ্যে যখন দ্রবণিত হইতে নেয় বা দ্রবণীয় হইতে নিলে এই আয়নিক আকারে ভাঙতে পারে। সেটা ভাঙার কারণ কি? সেটা ভাঙার কারণ হচ্ছে পানির মধ্যে কিন্তু একটা পোলারিটি থাকে, লাইক এইভাবে ডেল প্লাস, এখানে হচ্ছে ও টু ডেল মাইনাস, এখানে আবার একটা এইচ ডেল প্লাস, মানে এরা কিন্তু একটা আয়নিক অবস্থায় থাকে। কারণ আয়নিক অবস্থায় যখন থাকে NaCl একটা আস্থা অণু যখন যায়, তখন এই ডেল প্লাসের প্রভাবে এই Cl মাইনাসটি একটু আকর্ষিত হয় এবং এদের মধ্যে একটা হালকা হালকা বন্ধন সৃষ্টি হতে নেয় এবং যার কারণে এই বন্ধন ঢিলা হয়ে যায় এবং আবার এই যে মাইনাস আয়ন এই সোডিয়াম টানতেছে, টানাটানির কারণে এই সোডিয়াম প্লাসও হয়ে যেতে নেয় এবং এদের মধ্যে একটা সৃষ্টি হয়, হালকা বন্ধনের সৃষ্টি হয়। ওই বন্ধনের কারণে জিনিসটা ভেঙে এরকম আয়নিক অবস্থায় বিরাজ করে এবং পানির আশেপাশে ঘিরে থাকে। সো Na প্লাস যখন হয়, ভেঙে যায়, এই Na প্লাসটাকে এরকম করে তোমার অক্সিজেনের যে ডেল মাইনাস আছে, এই অক্সিজেনের ডেল মাইনাস গুলা ঘিরে রাখে এবং ওই পাশ দিয়ে আবার হাইড্রোজেন ডেল প্লাস, হাইড্রোজেন ডেল প্লাস, হাইড্রোজেন ডেল প্লাস, এই হাইড্রোজেন ডেল প্লাস গুলো আবার ক্লোরিনকে করে রাখে, ঘিরে রাখে। এইভাবে আলাদা করে দেয় NaClটাকে। এটাকে তোমার সুন্দরভাবে হিসেবে বলছে যে NaCl এর ধনাত্মক প্রান্ত পানির ঋণাত্মক প্রান্ত অক্সিজেন প্রান্ত দ্বারা আকর্ষিত হয় এবং ঋণাত্মক প্রান্ত পানির ধনাত্মক হাইড্রোজেন প্রান্ত দ্বারা আকর্ষিত হয়। এই আকর্ষণের কারণে NaCl এর ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির পোলার অণুর বিপরীত প্রান্তে দিয়ে পরিবেষ্টিত থাকে এবং পানিতে দ্রবীভূত হয়। তো পুরো জিনিসটা এইটাই। তারপর হচ্ছে নিষ্ক্রিয় মৌলের যোজনী শূন্য ধরা হয় কেন? যোজনী হলো কোনো মৌলের সাথে বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষমতা। যেহেতু নিষ্ক্রিয় মৌল কোনো ইয়ার সাথে বন্ধন করতেই যায় না,
তার মানে তার তো কোনো যোজনী ধরা ঠিক হবে না, ঠিক না? তো হিলিয়াম যদি হয়, তো সেই হিলিয়াম তো কারোর সাথে কোনো বন্ধনে যেতেছে না, আমরা হিলিয়ামের কোনো যৌগও দেখতে পাই না। তার মানে হিলিয়ামের আসলে যুক্ত হওয়ার ক্ষমতা নাই। তো ক্ষমতা নাই মানে কি? শূন্য। আচ্ছা, তোমরা কিছুদিন পরে হয়তো দেখবা ভবিষ্যতে যে xenon যে ইয়াটা আছে, পরমাণুটা আছে, এটা কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও এরা কিন্তু বন্ধন গঠন করে। এবং আমরা দেখছিলাম, মনে হয় ফার্স্ট স্লাইডে আমরা দেখছিলাম যে xenon F7 এরকম একটা কিছু একটা আছে। তার মানে তারা আসলে বন্ধন গঠন করে। তো আজকের মতো মনে হয় এইটুকুই। দেখা হবে হয়তো আরেকটা এরকম ভিডিওতে। আচ্ছা, IF7 ছিল। যাই হোক, তো এই xenon 7ও হয়, তারা আসলে বন্ধন গঠন করে। তো থ্যাংক ইউ।